ছি ছি মশাই, ঘেন্না ধরে গেল, বিশ্বাস করুন ঘেন্না ধরে গেল। এটা কোনো কথা? একজন মানুষ ঘরে বসে বসে তার 4 কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে, অমনি আপনি সেই দিকে তাকাবেন, অমনি আপনি সেই নিয়ে প্রশ্ন করবেন? হতে পারে না 4 কোটি টাকার সম্পত্তি কারোর ঘরে বসে বসে। আবার একজন মানুষ তার পেটে বিদ্যে থাক বা না থাক, একটা কলেজের পরিচালন সমিতির মাথার উপরে গিয়ে তিনি বসে পড়েছেন, অমনি আপনি কথা বলতে উঠে আসবেন, অমনি আপনি বলবেন যে ওই তো মাথার উপরে বসে ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। ইজ দিস আ ওয়ে টু ট্রিট সামওয়ান? এসব কথা কি বলার কোনো দরকার আছে বলুন তো? আর এইসব কথা কি কারণে? শুধু এই জন্য যে তিনি দিদির বৌমা, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য, তার ভ্রাতৃবধূ, শুধুমাত্র এই কারণে আপনি এইসব কথাবার্তা বলবেন? হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক নয়। আজ 4 কোটি টাকার সম্পত্তি যদি 10 কোটিও হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে 10 কোটি তো লোক দেখানো, আসলে কালীঘাটের ঘাটে ঘাটে আছে টাকা জমানো। এইসব কথা বলা একেবারে ঠিক নয়। আই ডোন্ট সাপোর্ট দিস। দেখুন, এইসব কথা বলা ঠিক নয়। আর তাছাড়া দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কথাই যদি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবং তার অনুগামীরা তো আজকাল চারিদিকে ব্যানার্জি মানেই এনার্জি এসব বলে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু নেপোটিজমের কথা যদি আপনি এখানে তোলেন, নেপোটিজমের কিন্তু এখানে বিন্দুমাত্র কোনো জায়গা নেই। এই নেপোটিজম বা পরিবারবাদ এসব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম পছন্দ করেন না। একদম কিন্তু তার এ সমস্ত নিয়ে কোনো রকম কোনো বায়াস নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি বলবেন কি করে নেই? ওমা, আপনি ভুলে গেলেন লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন তিনি যখন দাঁড়াতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন তাকে ছেঁটে দিয়েছিলেন যে তুমি সব পেয়েছো, তোমাকে অনেক দিয়েছি, তোমাকে মোহনবাগানের মোহনভোগ দিয়েছি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মোটা পদ দিয়েছি, আবার তুমি চাইতে এসেছো, যাও ভাগো, তুমি কিচ্ছু পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিবারের মানুষ বলে রেয়াত করেননি, একেবারে ছেঁটে দিয়েছিলেন। আরেকদিকে আবার রয়েছেন আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু পদ পেয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যও পেয়েছেন, কাউন্সিলরের টিকিট পেয়েছেন, কাউন্সিলর হয়েছেন। কারণটা কি? কারণ তিনি যোগ্য, সেই কারণেই তো তিনি এসব পেয়েছেন। তারপর যখন এই কথাটা সামনে এলো যে এই কাজরি বন্দ্যোপাধ্যায়ের 4 কোটি টাকার সম্পত্তি রয়েছে, অমনি লোকজন জিজ্ঞেস করতে শুরু করলেন কি করে কাজরি বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 কোটি টাকার সম্পত্তি এলো, তিনি কি করেন যার মাধ্যমে তিনি 4 কোটি টাকা এত রোজগার করেছেন, সম্পত্তি করেছেন, কি করে হলো এটা? সেই সময় কাজরি বন্দ্যোপাধ্যায় শটান কিন্তু সবাইকে উত্তর দিয়ে সবার মুখ একেবারে বন্ধ করে দিয়েছিলেন। কাজরি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই কোটি টাকা আমরা খেটে উপার্জন করেছি। হ্যাঁ বাবা, কি ভাবছো তুমি? খাটনির পয়সা, পরিশ্রমের পয়সা, তুমি প্রশ্ন করার কে হে যে আমার কাছে কি করে টাকা এলো? মানে একেবারে ওই বাপ কা বেটা সিপাহি কা ঘোড়ার মতো দিদির ভঙ্গিতেই দিদির বৌমা, দিদির ভাইয়ের বউ, তিনি একদম মানুষের সামনে যে কথাটা রাখতে চেয়েছেন সেটা হচ্ছে তোকে কেন হিসেব দেবো, তুই টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেবো। কিন্তু যাই হোক, দেখুন এসব পুরনো কথা, আমরা বরং একটু নতুন কথায় আসি। কারণ নতুন কথায় তো অনেক জল বয়ে গেছে এবং সেই জল গিয়ে অনেকগুলো নালায় পড়েছে। অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেন, আজকের এই পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি, যা এই আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে। তবুও যখন কোনো পক্ষ এই আদালতের প্রতি আস্থা রাখতে ব্যর্থ হয়, তখন মামলাটি ছেড়ে দেওয়াই ভালো। কারণ বিচার শুধু হতে হবে তা নয়, বিচার হচ্ছে সেটা দেখাতেও হবে। এবং এরপরে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান তিনি মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন। হাইকোর্টের প্রধান বিচারপতিকে তিনি এই বিষয়টা সম্পর্কে অবগত করেছেন। দেখুন, এই যে কোনো একজন আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে দাবি করছেন যে আপনার কাছে আমি এই সওয়ালটা আর করবো না, আপনি দয়া করে এই মামলা থেকে অব্যাহতি নিন, আমি অন্য বিচারপতির এজলাসে যাব। এইটা আমরা এর আগেও দেখেছি, হরদমই দেখেছি। কিছু সময় আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা মামলা করতে গিয়ে বিচারপতিকে রীতিমতো বাধ্য করেছিলেন যাতে সেই বিচারপতি ওই মামলা থেকে অব্যাহতি নেন, সরে দাঁড়ান এবং ওই মামলাটা ফাইনালি অন্য কোনো এজলাসে যায়। এইটা আইনজীবীদের একটা পুরনো চাল। অনেক সময় হয় যখন আইনজীবীরা দেখতে পান, তারা মনে করেন যে মামলাটা ঠিক তাদের হিতে এগোচ্ছে না, তাদের দিকে রায়টা আসবে বা কোনো নির্দেশ আসবে এমনটা তাদের মনে হচ্ছে না, তখন অনেক সময় তারা এই দাবি করেন যে বেঞ্চ বদলানো হোক, অন্য এজলাসে মামলাটা নিয়ে যাব আমরা, এই বিচারপতির এজলাসে আমরা সওয়াল করতে চাই না। অনেক সময় তারা মনে করেন যে অন্য এজলাসে নিয়ে গেলে আমাদের দিকে একটা ফেভারেবল রায় আসবে, আমাদের পক্ষে আমরা রায়টা পাবো কিংবা আরেকটু সময় পাওয়া যাবে, এরকম ব্যাপার। তো এবার এটা হয়ে থাকে এবং এই মামলাতেও বিচারপতি বিশ্বজিৎ বসু সেইভাবেই সরে যান। কিন্তু মামলাটা কি নিয়ে? অ্যাকচুয়ালি রানী বিড়লা গার্লস কলেজের যে কলেজের পরিচালন সমিতি, তার মাথার উপরে রয়েছেন, সভাপতি পদে রয়েছেন কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর এবং তারই সঙ্গে দিদির বৌমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ। এই কাজরি বন্দ্যোপাধ্যায় কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে ওই কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যকে একটি শোকজ নোটিশ পাঠান। এবার শ্রাবন্তী ভট্টাচার্য এই শোকজ নোটিশটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং তার বক্তব্য এই নোটিশটি অনৈতিক। এইবার
এবার এই মামলাটাই চলছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তিনি সবটা শোনার পর যখন অন্তর্বর্তী রায়টা ঘোষণা করতে শুরু করেন, সেই সময় এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলে ওঠেন, আমার সওয়াল করা এখনো শেষ হয়নি, আপনি তো তার আগেই এইভাবে অন্তর্বর্তী রায় বলে দিচ্ছেন, আপনি বিচারপতি মহাশয় দয়া করে আপনি এই মামলা থেকে সরে দাঁড়ান, আপনি এই মামলা থেকে অব্যাহতি নিন, আপনার এজলাসে এই মামলাটা আমরা করতে চাইছি না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বিচারপতিকে বলছেন যে আপনি এই মামলা থেকে অব্যাহতি নিন। এবার এইখানে বিচারপতি বিশ্বজিৎ বসু তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে দেখুন, এই যে রায়ের প্রতিলিপি এখানে এখনো পর্যন্ত আমি স্বাক্ষর করিনি, তাহলে আপনার এখনো পর্যন্ত যদি কিছু বলার থাকে আপনি বলুন, আপনি সওয়াল করতেই পারেন। কিন্তু সেখানে অ্যাডভোকেট জেনারেল একেবারে জেদ ধরে বসে থাকেন এবং ক্রমাগত বলতে থাকেন যে না, আপনি এই মামলা থেকে সরে দাঁড়ান, আমরা অন্য বেঞ্চে এই মামলার শুনানি চাই। এবং সেখানেই বিচারপতি শেষমেশ বলেন, রাজ্যের এই অবস্থান দুঃখজনক। তথ্য বলছে অন্তর্বর্তী নির্দেশ নিয়ে গত 6ই আগস্ট শুনানি শুরু হয়েছিল। মামলাকারীর আইনজীবী সওয়াল শুরু করেছিলেন। রাজ্য শুনানি মুলতবির আবেদন করলে আবার 7ই আগস্ট শুনানির জন্য রাখা হয়। সেদিনও মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। এরপর গত 11ই আগস্ট শুনানির দিন ধার্য করা হয়। ওই দিন রাজ্য সহ সব পক্ষের বক্তব্য শুনে আজ অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিচারপতি বসু নিজে থেকেই সরে মামলা থেকে। তারপর বিচারপতি পট্টনায়কের বেঞ্চে এই মামলাটা ওঠে এবং সেখান থেকে একটি নির্দেশ সামনে এসেছে, যেখানে বিচারপতি পট্টনায়ক নির্দেশ দিয়েছেন যে কাজরি বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত কিছুর ওপরে একটা স্থগিতাদেশ দেওয়া হলো, স্টে অর্ডার। কাজরি বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শোকজ নোটিশ বলুন, আরো যা যা নির্দেশ সব কিছুর ওপরে স্টে হচ্ছে এবং অধ্যক্ষ যিনি মানে প্রিন্সিপাল যিনি কলেজের শ্রাবন্তী ভট্টাচার্য, তিনি কলেজে ঢুকতে পারবেন এ কথাও বলা হয়েছে। এবং তারই সঙ্গে আদালতের তরফ থেকে তোলা হয়েছে কিছু মোক্ষম প্রশ্ন। কিসের পরিচালন সমিতি, কিসের সভাপতি এবং কিসের প্রিন্সিপালকে শুলে চড়ানোর দাবি, সেগুলো কেন মানা হবে? আদালতে বিচারপতি বলছেন এই কলেজ রানী বিড়লা গার্লস কলেজের যে পরিচালন সমিতি, সেই পরিচালন সমিতিটা আইন মেনে তৈরি হয়নি, অর্থাৎ পরিচালন সমিতিটা বেআইনি। পরিচালন সমিতি যদি বেআইনি হয় তাহলে তার মাথার উপরে যে সভাপতি বসে রয়েছেন তিনিও ইলিগাল, তিনিও লিগাল সভাপতি নন। তাহলে তিনি কি করে শোকজ নোটিশ দিতে পারেন, তিনি কি করে নির্দেশ দিতে পারেন? তারই সঙ্গে আদালতের তরফ থেকে বলা হচ্ছে কলেজের পরিচালন সমিতির মাথার উপর যিনি থাকবেন অর্থাৎ সভাপতি যিনি হবেন তার শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ার কথা। কাজরি বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর, তিনি শিক্ষার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, এইরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত আদালতে জমা পড়েনি। তার মানে কাজরি বন্দ্যোপাধ্যায়ের এই যে নিয়োগ সেটাও নিয়ম মাফিক হয়নি, সেটাও বেআইনি। কাজরি বন্দ্যোপাধ্যায় কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন তুলে এই কথাই বলেছে আদালত। এইবার বিষয়টা হচ্ছে এই যে শোকজ নোটিশ কাজরি বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন প্রিন্সিপালকে, সেটা কেন জানেন? তার কারণ এই প্রিন্সিপাল কলেজের পরিচালন সমিতির জন্য নির্বাচনের দিন ধার্য করেছিলেন। নির্বাচন করবে তুমি, এদিকে কাজরি বন্দ্যোপাধ্যায় একজন মনোনীত সদস্য এবং মনোনীত হয়েছেন তিনি সভাপতি হিসেবে, অর্থাৎ তিনি সিলেক্টেড। তারপরে তুমি আবার নির্বাচন করতে চাইছো, নির্বাচন হবে না। আমাদের যাদের যাদের পছন্দ তাদেরই বসাতে হবে কলেজের পরিচালন সমিতির মাথায়, নির্বাচনের ধার আমরা ধারি না, এই হচ্ছে বক্তব্য। মানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যতদূর মনে পড়ে যে কোনো রাজ্যপালের সঙ্গে সংঘাতে জড়ালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ডায়লগ আছে যে রাজ্যপাল কিন্তু সিলেক্টেড, আমি কিন্তু ইলেক্টেড। উনি মনোনীত সদস্য, উনি মনোনীত হয়ে এসেছেন, আমি কিন্তু নির্বাচিত হয়ে এসেছি, মানুষের ভোটে আমি এখানে এসে দাঁড়িয়েছি, অতএব আমার সঙ্গে কিন্তু ব্যাপারটা আলাদা। আর সেখানেই দিদির বৌমা, তার বক্তব্য হচ্ছে আমি তো সিলেক্টেড, আমাকে মনোনীত করা হয়েছে, তারপর আবার তোমার ইলেকশন দরকার, নির্বাচন কিচ্ছু দরকার নেই, আমি যখন একবার এসে গেছি আর অন্যদিকে নির্বাচনে যাওয়ার দরকার নেই, আমি সিলেকশনেই খুশি, ইলেকশনের দরকার নেই। দেখুন কাজরি বন্দ্যোপাধ্যায় এমনিতেই খুবই বড় মাপের একজন মানুষ, তিনি নির্বাচনে জেতার আগেই দেওয়ালে পোস্টার পড়ে যায় যে তিনি জিতে গেছেন, তো সেই রকম একজন মানুষ, তিনি একেবারেই ইলেকশন চান না, তিনি যখন মনোনীত হয়ে গেছেন ওটাই তার কাছে নির্বাচন, তিনি জিতে গেছেন। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি ফুটবল খেলবো কিন্তু আমার গোল পোস্টের সামনে কোনো গোলকিপার তো থাকবেই না, গোল পোস্টও থাকবে না, আমি যেখানে বল মারবো সেটাই গোল পোস্ট, সেখানেই একটা গোল পোস্ট বসিয়ে দিতে হবে। অনেকেই হয়তো জানেন না কাজরি বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর হিসেবে এমন সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারেন, এমন সমস্ত উঁচু উঁচু জায়গায় তাকে দেখতে পাওয়া যায় যেখানে একজন কাউন্সিলর তো অনেক দূরের কথা, অনেক সময় একজন বিধায়ক বা সাংসদ পর্যন্ত পৌঁছাতে পারেন না, কিন্তু কাজরি দেবী সেসব জায়গায় পৌঁছাতে পারেন। আর এসব দেখার পর আমাদের রাজ্যের কোনো নিন্দুক যদি বলেন যে দিদির আদরের বৌমার বিরুদ্ধে কোনো কথাবার্তা বললে কিন্তু এই রাজ্যে রাজরোষে পড়তে হতে পারে, সেই নিন্দুককে কি আর বলবো। আমি কিন্তু এসব কথা বলছি না এবং আমি একটাই কথা বলছি, দেখুন এই পুজোর আগে আমার নামে 4-5টা FIR হয়ে যাক, এটা আমিও চাই না, তাই আমি
আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মোটেই পরিবারবাদ করেন না, নেপোটিজমের ধার ধারেন না, পছন্দও করেন না। কাজরি বন্দ্যোপাধ্যায় মানুষটাই হচ্ছেন আসলে এতটাই বড় মাপের এবং এতটাই ভালো একজন মানুষ। তারই সঙ্গে এখানে আপনাদের জানিয়ে রাখি যে কাজরি দেবী এবং পরিচালন সমিতির কয়েকজন সদস্য তারা কিন্তু বিচারপতি পট্টনায়ক যে নির্দেশ দিয়েছেন, এই যে কাজরি দেবীর সমস্ত নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপরে বিন্দু মাত্র কোনো হস্তক্ষেপ করা হয়নি, বরং কাজরি দেবী এবং বাকি পরিচালন সমিতির সদস্য যারা চ্যালেঞ্জ করে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে, তাদের মামলাটা ডিভিশন বেঞ্চের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। তবে ইতিহাস যদি ঠিক থাকে, ইতিহাস যদি সাক্ষী থাকে, তাহলে আশা করা যায় যে এরপরে কাজরি দেবী নিশ্চয়ই আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন, বলা তো যায় না, প্রয়োজন হলে ইউনাইটেড নেশনস পর্যন্তও পৌঁছে যেতেই পারেন। প্রথমে রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে শোকজ নোটিশ, সেটা চ্যালেঞ্জ করে শ্রাবন্তী ভট্টাচার্য তিনি আদালতে গিয়ে পৌঁছালে নানা রকমভাবে এদিক ওদিক থেকে ধাক্কা মারা হয়েছে। বিচারপতিকে বদল করা, এই বিচারপতির এজলাসে আমরা সওয়াল করব না, আমাদের অন্য বিচারপতি দরকার, আপনি দয়া করে এই মামলা থেকে অব্যাহতি নিন করে অন্য বিচারপতির এজলাসে যাওয়া, নানা রকমভাবে চেষ্টা করার পরেও ফাইনালি কাজরি বন্দ্যোপাধ্যায় এবং তার আইনজীবীরা তো আদালত থেকে রীতিমতো ভর্ৎসনাই পেয়েছেন এবং তারা পিটুনিই পেয়েছেন আদালত থেকে, যেটা বললাম আগেই যে কাজরি বন্দ্যোপাধ্যায়ের যে নোটিশ বা নির্দেশ সেই সমস্ত কিছুর উপরে স্টে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েও কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারেননি। এইখানেই দেখতে পাওয়া যাচ্ছে কোনো দিক থেকে কিছু না করতে পেরে থার্ড ফ্রন্টে একটা নতুন অ্যাটাক সামনে এসেছে এবং একটা অদ্ভুত দৃশ্য সামনে এসেছে এবং তার নাম মন্টু দাস। মন্টু দাসকে, মন্টু দাস হচ্ছেন রানী বিড়লা গার্লস কলেজের হিন্দির অধ্যাপক এবং তিনি এইবার জানা যাচ্ছে থানায় এফআইআর করেছেন কিন্তু প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যর নামে এবং তার অভিযোগ শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে। মন্টু দাস বলছেন যে এই শ্রাবন্তী ভট্টাচার্য কলেজের প্রিন্সিপাল আমাকে উঠতে বসতে অপমান করেন, আমাকে নিচু জাতির বলে আমাকে অপমান করা হয়, জাতি তুলে আমাকে অপমান করা হয়েছে, তারই সঙ্গে আমি যে তফসিলি জাতিভুক্ত এটা ওই প্রিন্সিপাল মানতেই চান না। তিনি ক্রমাগত বলেন যে আমার জাতিগত শংসাপত্র ভুয়ো। মন্টু দাস যে কথাটা বলেছেন কোট আনকোট, তিনি বলছেন যে উনি সংবাদ মাধ্যমের সামনেও দাবি করেছেন যে আমার শংসাপত্র ভুয়ো। উনি মানে রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্য, উনি সংবাদ মাধ্যমে দাবি করেছেন আমার শংসাপত্র ভুয়ো, সামাজিকভাবে এতে আমার সম্মানহানি ঘটেছে, প্রিন্সিপাল বারবার আমাকে কুকথা বলেছেন, সকলের সামনে ছোট করেছেন, আমার চাকরি খাওয়ার চেষ্টা করেছেন। আপনি ভাবতে পারছেন কি নিন্দনীয় এই কাজটা? তারই সঙ্গে মন্টু বলছেন সংবাদ মাধ্যমকে, কলেজে আসার পর থেকেই ওর অনেক অন্যায় কাজের প্রতিবাদ আমি করেছি, তাই আমার সঙ্গে সংঘাত, আমাকে অনেক খারাপ কথা বলেছেন, চামার বলে অপমান করেছেন, ওর ঘরে গেলে আমাকে বসতে দিতেন না। গত 3 বছর ধরে এটা চলছে। আমি পরিচালন সমিতির প্রধান কাজরি বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গিয়ে অভিযোগ জমা দিয়েছিলাম, বিকাশ ভবনেও আমি মৌখিকভাবে জানিয়েছি গোটা বিষয়টা। তাহলে আপনি ভাবতে পারছেন 2022 থেকে এইভাবে অপমান করা হচ্ছে মন্টু দাসকে, সেটাই অভিযোগ করছেন তিনি শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে। এবং মন্টু দাস বলছেন যে তিনি কিন্তু 2014 থেকে ওই কলেজে কর্মরত, যেখানে 2022-এ শ্রাবন্তী ভট্টাচার্য প্রিন্সিপাল হয়ে এসেছেন, আসার পর থেকেই এই সমস্ত অপমান তিনি শুরু করে দিয়েছেন। 3 বছর ধরে তিনি এভাবে অপমান করছেন। তারপর মন্টু দাস বলছেন যে দিদির বৌমা কাজরি বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু গোটা বিষয়টা তিনি জানিয়েছেন, বিকাশ ভবনেও তিনি গোটা বিষয়টা জানিয়েছেন, কিন্তু তারপরেও 3 বছর ধরে কোথাও কিচ্ছু হয়নি, কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি, 3 বছর ধরে তাকে অপমান সহ্য করে যেতে হয়েছে। আমার মনে হয় এই যে মন্টু বাবু তিনি এদিকে বিকাশ ভবনে মৌখিকভাবে জানিয়েছিলেন, কাজরি বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছিলেন, সেগুলোর পরেও কিছুই হয়নি। আরেকটা জায়গায় ওনার নিশ্চয়ই অভিযোগ জানানো উচিত ছিল, আর সেটা হচ্ছে ওয়েবকুপা। ওয়েবকুপা আপনারা জানেন অধ্যাপকদের সংগঠন, সেখানে নিশ্চয়ই মন্টু বাবু এই অভিযোগটা জানাতে পারতেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মন্টু বাবু নিজেও ওয়েবকুপার একজন সদস্য এবং পদাধিকারী। তারপরেও তিনি ওয়েবকুপাকে কেন জানাননি বলুন তো এই অভিযোগের বিষয়টা? ওয়েবকুপা কি এটা যদি আপনাদের প্রশ্ন হয়, আমি একদম কোট আনকোট বলছি, ওয়েবকুপা একদম অফিসিয়ালি লেখা আছে, ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স অ্যাসোসিয়েশন ইন্সপায়ার্ড বাই দ্য পজিটিভ ভিশন অফ শ্রীমতী মমতা ব্যানার্জি। দিদির অনুপ্রেরণায় অধ্যাপকদের সংগঠন, সেই সংগঠনের সদস্য এবং পদাধিকারী মন্টু দাস, তার উপরে এইরকম অত্যাচার চালিয়েছেন 3 বছর ধরে। শ্রাবন্তী ভট্টাচার্য এত অপমান করেছেন, তারপরেও কিচ্ছু হয়নি এবং
মন্টুবাবু তিনি কাজরি বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টা জানিয়েছিলেন, বিকাশ ভবনে জানিয়েছিলেন, তারপরেও কিচ্ছু হয়নি। 3 বছর ধরে এত স্ট্রং একজন মানুষ, তিনি কিন্তু একদম নীরবে নিভৃতে অপমান সহ্য করেছেন এবং ফাইনালি এখন যখন চারিদিকে এত কিছু হচ্ছে শ্রাবন্তী ভট্টাচার্যকে নিয়ে, তখন গিয়ে তিনি এফআইআরটা করেছেন। হাউ স্ট্রেঞ্জ। এই মুহূর্তে জানা যাচ্ছে যে শ্রাবন্তী ভট্টাচার্য এই কলকাতা হাইকোর্টের নির্দেশ সামনে আসার পরে দীর্ঘদিন পর তিনি কলেজে ঢুকতে পেরেছেন। যদিও ঢোকার মুখে তাকে বাধা দেওয়া হয়েছিল, নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু স্থানীয় পুলিশের সহায়তায় তিনি কলেজের ভেতরে ঢুকতে পেরেছেন। দেখুন, এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের যে কলেজগুলো রয়েছে না, সেখানে 2 রকম প্রিন্সিপালরা রয়েছেন। একদল প্রিন্সিপাল রয়েছেন যারা টিএমসিপির হয়ে পোশাক বিতরণ করেন, গায়ে টিএমসিপির পাঞ্জাবি পরে নেন, জয় বাংলা টয় বাংলা তৃণমূল কংগ্রেস লেখা এই সমস্ত গায়ে পরে নেন, এবং তারপরে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের দিন কেন পরীক্ষা হবে, পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক এই বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আবেদন জানান। আরেকদিকে রয়েছেন সেই সমস্ত প্রিন্সিপালরা যারা এই রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যের মতো এমন একজন প্রিন্সিপাল যিনি বেআইনি কাজ করতে অস্বীকার করেন। বেআইনিভাবে কেউ যদি সভাপতি হন, তিনি যত শক্তিশালী হন না কেন তার ভুলটাকে ভুল বলেন এবং তার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামেন, আইনি লড়াইয়ের ময়দানে নামেন। তো এই সমস্ত কিছু দেখার পরেও যদি আপনার মনে প্রশ্ন জাগে যে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্র কলেজের ভেতরে কি করে ধর্ষণ করতে পারে, কিংবা আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একদল ছাত্র কি করে ঘিরে ধরে এবং সেখানে একজন ছাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কলার চেপে ধরে কি করে বলতে পারে যে ওই গালে দুটো চড়িয়ে দেব, আমার চরে খুব লাগে, তোর যে কটা ছেলে আছে জিজ্ঞেস করে নিবি, এগুলো কি করে হতে পারে? এই প্রশ্ন সবকিছু দেখার পরেও যদি আপনি করেন, তাহলে আমি আপনাকে আর কি বা উত্তর দেব। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।